গণসংযোগকালে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ সহ ২ জন গুলিবিদ্ধ, নিহত ১। ঘোষিত মনোনয়ন নিয়ে বুধবারও কয়েক জেলায় বিক্ষোভ। জুলাই সনদ ও গণভোট কেন্দ্রিক দূরত্ব ঘোচাতে ৯ দলের উদ্যোগ। রূপরেখা অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। নির্বাচনের মৌলিক বিষয় চূড়ান্ত হলেই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জামায়াত। খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের আসনে প্রার্থী দেবে না এনসিপি। সমস্যা সংকুল, অকার্যকর ৫ ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণা। প্রশাসক দিয়ে চলবে কার্যক্রম, চাকরি থাকছে কর্মীদের, টাকা ফেরত পাবে গ্রাহক। বাংলাদেশ ব্যাংক বলছে যে ব্যাংক আর কার্যকর থাকবে না, থাকতে পারে না, সক্ষমতা নাই। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচনী জনসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ সহ ২ জন। নিহত হয়েছেন পাশে থাকা সরোয়ার বাবলা নামে একজন, যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। গুলিবিদ্ধ মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ হাসপাতালে ভর্তি, তার অবস্থা শঙ্কামুক্ত। ঘটনা নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব। অন্যদিকে নির্বাচনে এ ঘটনার প্রভাব পড়বে না বলে বলেছেন সিএমপি কমিশনার। মাগরিবের নামাজ শেষে চালিতাতলী খন্দকার পাড়ায় গণসংযোগ করছিলেন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। সে সময় এভাবেই দুর্বৃত্তের মুহুমুহু গুলিতে কেঁপে উঠে চারপাশ। গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ এবং তার পাশে থাকা সরোয়ার বাবলা ও শান্ত নামে আরো ২ জন। বাবলাকে রাস্তায় লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে ৩ জনকে এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর সরোয়ার বাবলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নোহাত থেকে ইমন, রায়হান, রাউজানের রায়হান, ইমন, আমি দূরে ছিলাম, ওই জন্য আমাকে মারতে পারে না। ওদের সাথে আমরা চেহারাও দেখি না, মোবাইলে টোবাইলে দেখি। তাহলে কিছু গ্রেপ্তার আছে, কিছু বাইরে আছে, বাইরে যারা আছে তারা তো এই ঘটনাটা ঘটাচ্ছে। ওদেরকে না ধরলে আমি কার নাম বলবো? গুলিবিদ্ধ এরশাদুল্লাহর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর শত শত বিএনপি নেতাকর্মী হাসপাতাল চত্বরে ভিড় করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্বৃত্তরা সরোয়ার বাবলাকে লক্ষ্য করে প্রায় ৮ রাউন্ড গুলি করলে পাশে থাকা এরশাদুল্লাহ ও শান্ত গুলিবিদ্ধ হন। বাবলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। আরেক টপ টেরর সাজ্জাতের সাথে তার বিরোধ দীর্ঘদিনের। পূর্ব মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে যখন ওনারা মানুষ জনসংঘ করতেছে, মানুষ সহ আসতেছে, ওই মুহূর্তে ফায়ার করতেছে। যারা ফায়ার করতেছে পুলিশ আছে, র্যাব আছে, ওরা তদন্ত করে বলতে পারবে যে এরা কারা ঘটনাগুলো ঘটাইছে। কেউ বুঝে উঠতে পারে নাই। অর্থাৎ এরশাদ ভাই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, দোকানদারদের সাথে হাত মিলেছে, তখন দেখতেছে এলোপাতারে গুলি করতেছে। তবে নির্বাচনে এই ঘটনার প্রভাব পড়বে না বলে জানান সিএমপি কমিশনার। এরশাদুল্লাহ সাহেব এদের টার্গেট ছিলেন না। টার্গেট যে ছিল সে মারা গিয়েছে, সরোয়ার বাবলা। সরোয়ার বাবলার ক্রিমিনাল রেকর্ড ছিল, তারও ক্রিমিনাল হিস্ট্রি ছিল, আর যারা করেছে তাদেরও এরা প্রতিপক্ষ ছিল। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দুষ্কৃতিকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার চান চট্টগ্রামের নেতাকর্মীরাও। যারা নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচনকে পিছাতে চায়, তারাই ষড়যন্ত্রমূলকভাবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সাহেবের উপর আক্রমণ করেছে। অত্যন্ত আমাদের জন্য আতঙ্কের বিষয় এবং উদ্বেগের বিষয় যে একটা নির্বাচনী গণসংযোগে সশস্ত্র সন্ত্রাসীরা এই যে মাগরিবের নামাজের পরে গুলি বর্ষণ করার দুঃসাহস তারা কোথায় পেল? যেই গুলি করুক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই।
শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিএনপি ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ এবং সড়ক ও রেলপথ অবরোধ হয়েছে। পছন্দের প্রার্থীকে দল মনোনয়ন না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতা কর্মীরা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাপ ছড়িয়েছে কুমিল্লা 10 সংসদীয় আসন, নাঙ্গলকোট ও লালমাই উপজেলায়। মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মাঠে নেমেছেন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা। বিকেলে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীরা। পরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট রেলপথ অবরোধ করেন তারা। দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান নেতাকর্মীরা। আসনটিতে আব্দুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আমরা চাই যে যিনি 2008 সালে নাঙ্গলকোট নির্বাচন করেছেন, সকল সময় নেতাকর্মীদের দুঃখে সুখে পাশে ছিলেন, আমরা চাই আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়াকে জনমনোনয়নটা ফিরিয়ে দেওয়া হয়। এত ত্যাগ, এত নির্যাতন, এত নিপীড়নের পরেও যে নেতা তার দূর তৃণমূলের কর্মীদেরকে ছেড়ে যান নাই, আমরা তৃণমূলের কর্মীরা সেই নেতাকে ছেড়ে যাব না। চাঁদপুর 4 আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা। ফরিদগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। চাঁদপুর 4 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ। বিক্ষোভ হয়েছে মুন্সিগঞ্জেও। 1 আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন মনোনয়ন প্রত্যাশী বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলীর অনুসারীরা। তারা অভিযোগ করেন আসনটিতে মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও যোগ্য নেতাদের বঞ্চিত করা হয়েছে। এ সময় 31 দফার লিফলেটও বিতরণ করেন নেতাকর্মীরা। সাতক্ষীরা 3 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা কালীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা। এদিকে মাদারীপুর 1 আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। সকালে শিবচর পৌর এলাকায় সড়কে অবস্থান নেন তারা। মাদারীপুর 1 আসনে বিএনপি প্রার্থী হিসেবে সোমবার কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। পরদিন দলের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে একাট্টা হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 9টি দল। গণতন্ত্র মঞ্চের আহ্বানে জরুরি বৈঠক করেছে তারা। নেতারা বলছেন, প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া 7 দিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন তারা। বৈঠক করবেন বিএনপি ও জামায়াতের সঙ্গে, চেষ্টা করবেন তাদের এক টেবিলে আনার। একই সাথে ঐকমত্য কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকেই উদ্যোগ নেয়ার আহ্বানও জানিয়েছেন নেতারা। এ সময় সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেবার জন্য বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে বলে মনে করেন এনসিপির আলোচিত নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। সভায় জামায়াত বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মধ্যপন্থার দলগুলোকে নিয়ে জোট করার চিন্তার কথা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নেতারা। আগুন জ্বালাচ্ছে মনোনয়ন বাণিজ্য নিয়ে। এই সংকটকালীন মুহূর্তে আমরা এই মনোনয়ন বাণিজ্য এইসব কাজ না করে এখানে একীভূত হয়েছি সংস্কার বিষয়ে কথা বলার জন্য। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে। সংস্কারকে নিয়ে যে সংকটের জায়গা উদ্ভূত হয়েছে সেটা যেন সুষ্ঠুভাবে এটা সমাধান হয়, এবং এই জায়গাটাতে আমাদের পক্ষ থেকে আন্তরিকতা রয়েছে, কিন্তু সরকারকেই আসলে সাহসী ভূমিকা পালন করতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো, তবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি এই আলোচনার দরকার ছিল না। সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে, সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। তিনি বলেন, নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে সেনাবাহিনী। জানানো হয়, সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই গুমের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে কোনো বাধা নেই। তবে একটি স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে বলে ব্রিফিংয়ে অভিযোগ করা হয়। কাজের মধ্য দিয়ে এর জবাব দেওয়ার কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান।
আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। নির্বাচনের মৌলিক বিষয় চূড়ান্ত হলেই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জামায়াত, জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। আহ্বান জানান গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার প্রস্তাবের ফাঁদে পা না দেয়ার। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমমনা দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণার ইঙ্গিত দেন। বৃহস্পতিবার এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হবে বলেও জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। এর আগে সকালে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে, এটা অনিশ্চয়তা তৈরি হবে। সেকেন্ড থিং হচ্ছে মানুষের অ্যাটেনশনটা থাকবে হলো যার যার প্রার্থী যার যার প্রতীকের নির্বাচন দলকে নির্বাচিত করার জন্য, তাহলে গণভোটটা তখন ইগনোরেবল হয়ে যাবে, গণ হয়ে যাবে। যদিও প্রধান নির্বাচন কমিশনার বরাবরের মতন জানিয়েছে যে আমরা যাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আমরা তাদের নিবন্ধন কার্যক্রম নিষিদ্ধ করেছি। বিএনপি চেয়ারপারসন সহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। নারায়ণগঞ্জে এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে গোদনাইল এলাকায় প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন রাজনীতি ও নির্বাচনে কালো টাকার মালিক, পেশি শক্তি সহ যেসব অপসংস্কৃতি রয়েছে তা চ্যালেঞ্জ করতে চায় এনসিপি। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন 10 জন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 302 জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 1069 জন। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে 75,992 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রোগীরা শেষ মুহূর্তে হাসপাতালে আসায় মৃতের সংখ্যা বাড়ছে। জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষা ও প্রয়োজনে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ হাসপাতাল শাখা পরিচালকের। এবার মাসের হিসেবে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল এবছরের অক্টোবরে, দিনের হিসেবে যা দ্বিতীয় সর্বোচ্চ, যাদের মধ্যে 2 জন বয়স্ক, বাকিরা মধ্যবয়সী। এর মধ্যে 8 জনই মারা গেছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে তাদের সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন শেষ সময়ে। ঢাকা মেডিকেলে যে 3 জনের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই 4 তারিখে ভর্তি হয়েছে, 4 তারিখেই মারা গিয়েছে। রুগীটা ভর্তির 12 ঘন্টার মধ্যে মারা যাওয়ার মানে কি? দুইটা মিন করে, একটা হচ্ছে যে রুগীটা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় এসেছিল, দ্বিতীয়ত যে আমাদের চেষ্টা করার সুযোগ খুবই কম ছিল। সমস্যা সংকুল 5টি ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ভেঙে দেয়া হয়েছে পরিচালনা পর্ষদ। বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর। 5টি দুর্বল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বৈঠক করেন গভর্নর। আগেই দেয়া হয়েছিল একীভূতের ঘোষণা। বুধবার জানিয়ে দেওয়া হয় প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত। জানানো হয় আমানতকারীদের পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করা হবে, তবে মালিকানা হারাবেন শেয়ার হোল্ডাররা। বিলুপ্ত করা হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ, তবে চাকরিতে বহাল থাকবেন কর্মকর্তা কর্মচারীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এ সময় আগামী দিনেও বাংলাদেশ নেদারল্যান্ডের ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্ক অটুট থাকবে বলে আশ্বস্ত করেন তারা।
এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ ও তাবিথ আওয়াল। পদ্মা নদীর পানির ন্যায্য বন্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় পদ্মা নদীর পানি ন্যায্য বন্টনের দাবিতে ব্যানার ফেস্টুন হাতে কয়েক হাজার মানুষ উপস্থিত হন। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। এ সময় নদী ও পানি সম্পদ সংরক্ষণ, ন্যায্য পানি বন্টন, নদীর অবৈধ দখল রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা। সমাবেশে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা অংশ নেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের উপর হামলা ও মারধরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এর আগে বুধবার বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তারা। এ ঘটনায় আহত সাংবাদিক মোহাম্মদ আকাশ জানান, এক নারীর অভিযোগ ছিল তার জমি দখল করে রেখেছে স্থানীয় শাহাদাত ও তার ছেলে রাব্বি। এ বিষয়ে জানতে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাহাদাত তার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায় সাংবাদিকদের উপর। মারধর করা হয় ক্যামেরা পার্সন আব্দুল্লাহ আল মামুন ও আয়াজকে। ভেঙে ফেলা হয় তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। আটক করা হয় শাহাদাত হোসেনকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 22 ডিসেম্বর জকসুর ভোট গ্রহণ। ছাত্রদল তফসিলকে স্বাগত জানালেও ছাত্র শিবির ও ছাত্র শক্তি সহ অন্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো বলছে এই তফসিল পক্ষপাতমূলক। পুনর্বিবেচনা করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেন অনেকে। জগন্নাথ কলেজ থাকাকালে সবশেষ 1987 সালে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় গঠনের পর থেকে কখনোই নির্বাচন হয়নি। অবশেষে 38 বছর পর হতে যাচ্ছে জকসু নির্বাচন। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোস্তফা হাসান। জানান, মনোনয়ন ফর্ম বিতরণ 13 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত, আর জমা নেওয়া হবে 17 থেকে 18 নভেম্বর 2 দিন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 3 ডিসেম্বর। 9 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত প্রচারণা শেষে 22 ডিসেম্বর ভোট গ্রহণ হবে। নির্বাচনী প্রচারণা 9/12/2025 থেকে 19/12/2025 মঙ্গলবার থেকে শুক্রবার 2 দিন বন্ধ থাকছে প্রচারণা। এরপরে ভোট গ্রহণের তারিখ 22/12/2025। কিন্তু এই তফসিলকে পক্ষপাতমূলক আচরণ বলছে জবি শাখা ছাত্র শিবির। একটি সংগঠনকে বিশেষ সুবিধা দিতে নির্বাচন পেছানো হয়েছে বলেও অভিযোগ তাদের। একটি ছাত্র সংগঠনকে খুশি করার জন্য নির্বাচন 26 দিন পিছিয়ে 22 ডিসেম্বর তারিখ ঘোষণা করেছে, যা শিক্ষার্থীদের সাথে প্রতারণা। এমন অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে জগন্নাথ শাখা ছাত্রদল। ভোট পেছানোতে হাত নেই বলেও দাবি নেতাদের। নির্বাচনে ইনক্লুসিভ প্যানেল দিতে কাজ চলছে বলেও জানান তারা। দাবি জানাচ্ছি এবং আমরা আশা করব যেন জকসু নির্বাচনটা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন কোনো ধরনের তাদের পক্ষপাতমূলক পক্ষপাতমূলক আচরণের প্রমাণ না দিতে পারে। এদিকে ঐক্যবদ্ধ জবিয়ান নামে যৌথ প্যানেল দেয়ার ঘোষণা দিয়েছে ছাত্রশক্তি ও ছাত্র অধিকার পরিষদ। তাদের অভিযোগ, ছাত্র শিবিরকে বিজয়ী করতেই নির্বাচন পেছানো হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোট এগিয়ে আনার দাবি তাদের। শিক্ষার্থীরা ডিসেম্বরের শেষের দিকে ক্যাম্পাসে থাকে না। একটি অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে সম্পন্ন হবে যখন শিক্ষার্থীরা বাড়িতে চলে যাবে? প্রশাসন শিক্ষার্থীদের মতামত, অংশগ্রহণ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা না করেই একতরফাভাবে এই তারিখ ঘোষণা করেছে। তবে পক্ষপাতমূলক নির্বাচন হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনগুলো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।